রাষ্ট্রীয় সফরে এখন চীনের বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় দুপুর 2টায় দালিয়ান থেকে বুলেট ট্রেনে বিকেল 5:30টায় বেইজিং পৌঁছান তিনি। সফর সঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এর আগে সকালে দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। আগামীকাল চীনের প্রধানমন্ত্রী এবং পরদিন শুক্রবার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক ছাড়াও দেশটির মন্ত্রী ও বহুজাতিক কোম্পানির প্রধানদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। চীন থেকে আরও জানাচ্ছেন শফিকুল হক। বিদেশে প্রথম রাষ্ট্রীয় সফরে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সাথে নিয়ে স্থানীয় সময় বিকেল 5:30টায় বেইজিং এসে পৌঁছান তিনি। সেখানে তাকে স্বাগত জানান চীনের কাস্টমস মন্ত্রী সান মেইজুন। বুধবার সকালে দানিয়ালে নানা আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত গ্রীষ্মকালীন দাভোসের বার্ষিক সম্মেলনে অংশ নেন। সাইডলাইনে সৌজন্য সাক্ষাৎ করেন কাজাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে। এদিন বেইজিং এ প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক কোনো কর্মসূচি না থাকলেও বৃহস্পতিবার ব্যস্ত সূচি আছে তারেক রহমানের। দুপুরের পর যোগ দেবেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের আয়োজনে, যেখানে চীনের বহুজাতিক কোম্পানি চেরি, হ্যান্ডা ও চায়নাটেক্সের চেয়ারম্যানের সাথেও বৈঠক করবেন তিনি। শুক্রবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বহুল কাঙ্ক্ষিত বৈঠকটি হবে। সেখানেই অন্তত 17টি সমঝোতা স্মারক চুক্তি সই সহ বেশ কিছু সিদ্ধান্ত আসার কথা রয়েছে। ওই দিনই দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শফিকুল হক, 71, চীন। এই মুহূর্তে বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির সাথে বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়ানো নিয়ে চলছে আলোচনা। সম্প্রতি চীন সফর করে আসা বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মনে করেন, শিল্প কারখানায় কারিগরি সহায়তার পাশাপাশি দেশটিতে পোশাক রপ্তানির দিকে নজর দিতে পারে বাংলাদেশ। একজন বিশেষজ্ঞ মনে করেন, প্রধানমন্ত্রীর সফরে প্রত্যাশার চাইতে প্রাপ্তির পাল্লা হতে পারে বেশি। অনুপ অধিকারী তরুণের প্রতিবেদন। $500 বিলিয়ন অর্থনীতির দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এখন $20 ট্রিলিয়ন বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশ চীন সফরে আছেন। ফলে প্রত্যাশার পারদ চড়ছে চড়চড় করে। চীনে চলছে এখন শিল্প উৎপাদনের দ্বিতীয় পর্যায়। তৈরি পোশাক ও অন্যান্য সস্তা পণ্য বানানো থেকে এখন হাইটেক ইন্ডাস্ট্রির দিকে এগিয়ে যাচ্ছে দেশটি। ফলে তৈরি পোশাক রপ্তানির শীর্ষ দেশটি এখন নিজেই এর ভোক্তায় পরিণত হচ্ছে। সম্প্রতি চীন সফর করেছে বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধি দল। সেখানে তারা বিভিন্ন কারখানা পরিদর্শন করেন। ওই দলের একজন সদস্য কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলছেন, ভিন্ন এক সম্ভাবনার দেশ হতে যাচ্ছে চীন। আমরা যে বন্ধ কলকারখানা চালু করা, নতুন করে কলকারখানা স্থাপন করা, এটার ক্ষেত্রে চায়নাকে আমরা রোল মডেল হিসেবে নিতে পারি। তারা কিভাবে স্বল্প ব্যয়ে আধুনিক শিল্প কারখানা স্থাপন করা যায়, সে আইডিয়া তারা দেয়। এক্সপোর্টের ক্ষেত্রে চীন যেহেতু হাইটেকের দিকে চলে যাচ্ছে, আমরা যেটা করতে পারি, চীনকেও আমরা গার্মেন্টসের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী না ভেবে সেটাকে ডেস্টিনেশন হিসেবে ধরতে পারি। চীন থেকে আমদানি করা প্রধান পণ্যের মধ্যে রয়েছে শিল্প উৎপাদন খাতের কাঁচামাল, তৈরি পোশাকের ফেব্রিক্স, সুতাসহ প্রয়োজনীয় রাসায়নিক পণ্য, শিল্প অবকাঠামো নির্মাণে ভারী যন্ত্রপাতি এবং সব ধরনের ভোগ্য পণ্য। অবশ্যই অনেক বড় একটা সেগমেন্টে বাংলাদেশে হেল্প করার সুযোগ তৈরি হতে পারে। যে প্রজেক্টসগুলো নিয়ে কথা হচ্ছে সেগুলো বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি। বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যাপ্তি, তার পেছনে সেই ইনফ্রাস্ট্রাকচার, সেই বিদ্যুৎ, সেই ডেটা সেন্টার, সেই কমন ইউটিলিটিসের যেই ফ্যাসিলিটিসগুলো, সেগুলো যুগান্তকারী পরিবর্তন করেছে। আমাদের ইকোনমি গত 2 বা 3 দশকে যে জায়গা থেকে যে জায়গায় এসে আজকে দাঁড়িয়েছে, তার পেছনে আমি যেটা বলবো যে চীনা বন্ধুদের একটা বড় ভূমিকা কাজ করেছে। এদিকে প্রধানমন্ত্রী সফরে 15 থেকে 17টি সমঝোতা ও চুক্তি সই হবে। এর মধ্যে তিস্তা ব্যারেজের মতো বিষয়ের পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণ এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI সংক্রান্ত বিষয়গুলো রয়েছে। আর ঘোষণা আসতে পারে প্যাকেজ বিনিয়োগের। প্রত্যেকটা চুক্তি কিন্তু অর্থনীতিকে ইফেক্ট করে। এখন কথা হচ্ছে এই চুক্তিগুলোর মেয়াদ এবং এই চুক্তিগুলোর ডেপনেস কতটুকু থাকবে।
ওইটা কিন্তু দেখার বিষয়, যার কারণে কূটনীতিক একটা যে আমরা বলি সমঝোতা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি বিশ্বাস করি বর্তমানে যারা উপদেষ্টা হিসেবে প্রধানমন্ত্রীর সাথে কাজ করছেন তারা যথেষ্ট বিচক্ষণ, এবং তারা এই দীর্ঘমেয়াদী চুক্তি অথবা স্বল্পমেয়াদী চুক্তির মধ্যে কি কি ইনপুট থাকা উচিত, সেটার ইফেক্ট কি হবে এবং এটা থেকে বাংলাদেশ কতটুকু প্রাপ্য অর্জন করবে, সেগুলো অবশ্যই খুঁটিয়ে দেখার মতো তাদের যথেষ্ট যোগ্যতা রয়েছে। এই সফর নিয়ে বেশ আশাবাদী অর্থনীতিবিদরাও। তারা আমাদেরকে বড় ধরনের ঋণও হয়তো দিতে পারেন, কিছু কিছু অবকাঠামো এগুলোতে তারা বিনিয়োগ করলে সেগুলো আমাদের ব্যক্তিখাতের জন্য এটা ইতিবাচক হবে, আবার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বৈদেশিক বিনিয়োগ আনয়নের জন্য এটা আমাদের কাজে লাগবে। সুতরাং সেখানে চীনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কটাকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের একটা বড় অনুঘটক হিসেবে আমরা কাজে লাগাতে পারবো। 24 জুন চীনের বন্দর নগরী দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার সম্মেলনে অংশ নেওয়ার পর বেইজিংয়ের উদ্দেশ্যে ট্রেনে উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুপথিকারী তরুণ, ৭১, ঢাকা। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। চীনের স্থানীয় সময় সকাল 10:15টায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনের সাইড লাইনে এই বৈঠক হয়। এ সময় দুদেশের প্রধানমন্ত্রী ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে একমত হন। বৈঠকে বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ শ্রমিক পাঠানো, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষি, ব্যবসা ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে দুই দেশের বাণিজ্য সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এছাড়া পানি কূটনীতি নিয়ে জাতিসংঘের অধীনে একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার প্রস্তাবে বাংলাদেশের সমর্থন প্রত্যাশা করেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। প্রস্তাবে বাংলাদেশের সমর্থন রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের সাথে জিয়া দম্পতি যে সম্পর্ক তৈরি করেছিল তা আরও উন্নত করবেন তাদের সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আরও বলেন, প্রধানমন্ত্রী সফরের মাধ্যমে চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব হবে। একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন রিজভী। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। 6 দিনের সফরে মালয়েশিয়ার পর এখন চীনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে নিয়ে বেশ আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা জানান, চীনের সাথে সম্পর্কের গোড়াপত্তন করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং পরবর্তী পর্যায়ে তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সময়ে এটি একটি ঐতিহাসিক মোড় ফেরা, যেটিকে বলে, সেই পর্যায়ে গিয়ে উপনীত হয়। সেই সম্পর্ক এখন নতুন উচ্চতায় যাবে বলেও মন্তব্য তার। এই চীন সফরে দেশের মানুষের প্রত্যাশা যে কিছু ঐতিহাসিক চুক্তি এবং ঐতিহাসিক সম্পর্ক যেটি রয়েছে সেটি আরও সুদৃঢ় হবে। এই সফরের বাণিজ্যিক দিকও তুলে ধরেন বিএনপির অন্যতম জ্যেষ্ঠ এই নেতা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের যে ঘাটতি, বাণিজ্য ঘাটতি প্রায় $24 বিলিয়ন মতো, এটিকে কমিয়ে আনতে হবে। সে ব্যাপারে দেশের জনগণ প্রত্যাশা করে দেশের প্রধানমন্ত্রী এ বিষয়ে যুগোপযোগী এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন রুহুল কবির রিজভী। যথারীতি তিনি তীর ছোড়েন বিরোধীদের দিকেই। ফ্যাসিস্ট গোষ্ঠীর সাথে আপনারা বারবার আঘাত করেছেন, আপনারাও যে ফ্যাসিস্ট চিন্তা চেতনা লালন করেন এটাও জনগণ জানে, এটা প্রত্যেকটি মহল এই বিষয়টি জানে সমাজে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের এক স্মরণ সভায় বিএনপি নেতা মঈন খান বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সংবাদ মাধ্যমকে এগিয়ে যেতে হবে। দেশের অভ্যন্তরের রাজনীতি নয়, বিশ্বের যে রাজনীতি তার চুলচেরা হিসাব আমরা কিন্তু বিভিন্ন সময় দেখেছি। মূলধারার সাংবাদিক ও গুণীজনদের যথাযথ শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে স্মরণ করে তাদের আদর্শ অনুসরণের আহ্বান এই নেতার। বাংলাদেশে আমরা যেন গুণী লোককে যথার্থ সম্মান আমরা দিতে পারি। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।
ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির আলোচনা ঘিরে মাত্র 12 দিনে বিশ্ববাজারে তেলের দাম কমেছে 16%। সপ্তাহখানেক ধরে যা বিক্রি হচ্ছে যুদ্ধ শুরুর আগের দামে, কিন্তু দেশীয় বাজারে নেই সমন্বয়ের আভাস। বিশেষজ্ঞরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি জনগণের আস্থা অর্জনের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে সরকারকে। রাকিব হোসেনের রিপোর্ট। মধ্যপ্রাচ্য উত্তেজনা শুরুর পরপরই অস্থির হতে থাকে বৈশ্বিক জ্বালানি তেলের বাজার। বেশ কয়েকদিন চড়া দামের ধাক্কা সহ্য করে গেল 18 এপ্রিল বড় ধরনের সমন্বয় হয় দেশীয় বাজারে, ফলে লিটার প্রতি দাম উঠে যায় রেকর্ড উচ্চতায়। অবশ্য সে সময় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল বিক্রি হচ্ছিল $90 আশপাশে। পরবর্তীতে যুদ্ধের উত্তাপ কমে এলেও হরমুজ দিয়ে অবাধ চলাচল এবং ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় একমত না হওয়ায় ব্যাপক ওঠানামা চলে জ্বালানি পণ্যের বাজারে। অবশেষে দুপক্ষের শান্তি আলোচনার খবরে আবারও নামতে শুরু করে দামের পারদ। ফলে মাত্র 12 দিনে অপরিশোধিত তেলের দর 16% কমে নেমে আসে $80 নিচে। এমন অবস্থায় দেশের ভেতরে দাম কমানো কতটা জরুরি? যখন এটার মূল্য বৃদ্ধি হয়েছে, আমরা কিছুটা মূল্য বাড়িয়েছি। আবার এখন যেহেতু পড়তির দিকে আছে, এখন আবার চিন্তা করতে হবে যে আমরা সেই সুযোগটা ভোক্তা এবং উৎপাদকদেরকে আমরা দেব কিনা। এটা একটা সুস্পষ্ট পলিসি থাকা দরকার যে কোন সময় এটা অটোমেটেড হওয়া উচিত, যে কোন সময় কোন তেল কিনছেন, কোন ধরনের ইম্প্যাক্ট আসলে কত টাকা কমাইতে হবে, এটা স্বচ্ছ একটা ব্যবস্থা থাকবে। সবাই জানবে যে এরকম যদি কমে আমি এত শতাংশ কমে আমি কিনতে পারবো। এইটা কিন্তু এখন এটা টাফ না, কারণ এই ইনফরমেশনটা গ্লোবালি অ্যাভেলেবল এখন। যুদ্ধের সময় ক্রুড অয়েল সংকটে অচল হয়ে যাওয়া রাষ্ট্রীয় মালিকানাধীন ইস্টার্ন রিফাইনারি এখন সচল। ডিসেম্বরের মধ্যে আরও 21 লাখ টনের ওপরে কনডেনসেট ও নেফথা আমদানি করবে বেসরকারি 3টি রিফাইনারি, যার দামও এখন তুলনামূলক কম। বিশ্লেষকরা মনে করেন, সম্প্রতি মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার পেছনে বড় দায় জ্বালানির উচ্চ মূল্য। ফলে দ্রুত সমন্বয় করলে স্বস্তি পেতে পারেন ভোক্তারা। ইমিডিয়েটলি সরকারের যে প্রাইসে যে কেনা হয়েছে, যেখানে যতখানি সম্ভব সাধারণ মানুষের সরাসরি ইনফ্লেশনারি চাপ যে প্রোডাকশনগুলিতে উপরে পড়বে, ওইগুলোতে আপনার আবার দাম ড্রাস্টিক্যালি কমায় দেওয়া উচিত, তেলের দাম বিশেষ করে। তাতে যেটা হবে যে উৎপাদন খরচটা কমে আসলো। যারা নাকি ভোক্তা, তাদের তো ব্যয় বেড়েছে। যারা উদ্যোক্তা এবং উৎপাদক, তাদেরও সেখানে উৎপাদন খরচ কিছুটা বেড়েছে। কিন্তু এটা অটোমেটিক্যালি মূল্যস্ফীতি হবে কিনা, এটা আরও অন্যান্য ফ্যাক্টরের উপরেও নির্ভর করে। তবে সামঞ্জস্য বিধান অবশ্যই আমাদের একটা পর্যায়ে করতে হবে, কারণ এখন বাজারের মূল্যের সাথে সমন্বয় করেই কিন্তু দাম নির্ধারিত হচ্ছে। বর্তমানে প্রতি লিটার ডিজেল 115 টাকা, পেট্রোল 140, অকটেন 145 আর ফার্নেস অয়েল 114 টাকার ওপরে। রাকিব হোসেন, 71, ঢাকা। আখ নয়, সুগার বিট থেকে চিনি উৎপাদন করতে চায় সরকার। এজন্য রাষ্ট্রীয় একাধিক চিনি কলের সক্ষমতা যাচাই করা হচ্ছে। দুপুরে রাজধানীতে এসএমই ফাউন্ডেশনের কর্মশালায় এসব কথা জানান বাণিজ্যমন্ত্রী। বলেন, কিছু কারখানা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। রাকিব হোসেনের আরেকটি রিপোর্ট। দেশের 15টি সরকারি চিনিকলের মধ্যে 6টি বন্ধ, বাকিগুলো চলছে লোকসানের বোঝা কাঁধে নিয়ে। চুয়াডাঙ্গার কেরো অ্যান্ড কোম্পানি কিছুটা লাভে আছে, তবে তা চিনি বিক্রি করে নয়। মূলত বছর জুড়ে আখ সরবরাহ না থাকায় এমন সংকট। ব্যক্তি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের এসএমই ফাউন্ডেশনের অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, সুগার বিট থেকে চিনি উৎপাদন করা গেলে কয়েকটি কারখানা চাঙা হতে পারে, আর কিছু কারখানা বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে। আখের 5%-এর জায়গায় বিটের এক্সট্রাকশন রেট 15%। আমরা আগামী দিনে কিছু চিনিকল হয়তো বিট চিনিকলে, মানে আখ থেকে বিট চিনিকলে কনভার্ট করব, আর কিছু হয়তো ছোট ছোট শিল্প পার্ক করে সেখানে অন্য বিনিয়োগকারীদের আকৃষ্ট করার চেষ্টা করব। এ সময় অর্থনীতি গতিশীল করতে এসএমই খাতকে চাঙা করার কথা বলেন মন্ত্রী। জানান, বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে বদ্ধপরিকর সরকার। তবে উদ্যোক্তা ও বিশ্লেষকরা জানান, এসএমই খাতকে চাঙা করতে দরকার উপযুক্ত কর কাঠামো, বাণিজ্য নীতি ও বাজেট বরাদ্দ। যে সমস্ত শিল্প খাতে তাদের সম্ভাবনা আছে, সেগুলির সাথে তাদের যুক্ত করে দেয়া, একটা লিঙ্ক তৈরি করে দেয়া, এগুলি হবে আমাদের আগামী দিনের লক্ষ্য, যাতে এই খাতে বেশি বেশি নতুন উদ্যোক্তা তৈরি হয় এবং এগিয়ে আসে। বড় যারা উদ্যোক্তা আছেন, কর্পোরেট যারা আছেন,
তাদের সাথে যদি মিলিয়ে দেখেন তাহলে হবে না, এদেরকে আলাদাভাবে আপনার দেখতে হবে, তাদের মধ্যে আলাদা সহানুভূতি থাকতে হবে, তাহলে এই ছোটরা, ক্ষুদ্ররা, অতি ক্ষুদ্ররা উপরে উঠতে পারবে। শুল্ক ব্যবস্থাপনায়, ভ্যাট ব্যবস্থাপনায় এবং আয়কর ব্যবস্থাপনায় প্রতিটি জায়গায় কিন্তু বিবেচনা করা হয়েছে যে কীভাবে এটাকে আমরা সাপোর্ট দিতে পারি। সেই কারণেই শুল্কের ক্ষেত্রে কমানো হয়েছে, ভ্যাটের ক্ষেত্রেও কমানো হয়েছে এবং আয়করের ক্ষেত্রে, উৎসে কর্তনের ক্ষেত্রে কমানো হয়েছে। সরকারি বেসরকারি শিল্প কারখানার পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে জোর দেওয়া হচ্ছে বলেও জানান বাণিজ্য মন্ত্রী। জ্বালানির সরবরাহ নিশ্চিত করার সাপেক্ষে আমরা দ্রুত বেসরকারি খাতে নিতে চাই। রাকিব হোসেন, ৭১, ঢাকা। মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্পে যন্ত্রপাতি ক্রয়ে লাগামহীন দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার জাহিদ রায়হান। ৭১ টেলিভিশনে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে শত কোটি টাকার যন্ত্রপাতি পড়ে থাকার বিকল শিরোনামে খবর প্রচারের পর স্বাস্থ্য অধিদপ্তরের একটি দল হাসপাতালটি পরিদর্শনে গিয়ে এর সত্যতা পান। জানান দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হিমেল মাহবুবের প্রতিবেদন। মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে শত কোটি টাকার যন্ত্রপাতি ব্যবহারের আগেই বিকল ও বাক্সবন্দী হয়ে পড়ে আছে। এ নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রচার হয় ৭১ টেলিভিশনে। প্রতিবেদনে দেখানো হয় কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ২০ শয্যার আইসিইউ তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। ব্যবহারের আগেই নষ্ট ১৪ কোটি ৫৮ লাখ টাকায় কেনা এমআরআই মেশিন। এরই মধ্যে যন্ত্রটির ওয়ারেন্টি পিরিয়ড শেষ। পড়ে আছে দুটি ক্যাথল্যাব, ধুলোর আস্তরণ পড়েছে ৫০০ শয্যার এই হাসপাতালটির লন্ড্রি প্লান্টের। সব মিলিয়ে শত কোটি টাকার যন্ত্রপাতি ব্যবহারের আগেই বিকল। এখন তো আমাদের কোনো দায় নাই, এই ঠেলাঠেলি চলতে থাকে, এই করতে করতে মাস বছর চলে যায়। একই সাথে তুলে ধরা হয় দেশের আরো কয়েকটি মেডিকেল কলেজ হাসপাতালে বাক্সবন্দি থেকে নষ্ট হচ্ছে শত শত কোটি টাকার যন্ত্রপাতি। ৮,৮৮,০০,০০০ টাকা। খবর প্রচারের পর নিয়মিতভাবে মন্ত্রী এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা সেসব হাসপাতাল পরিদর্শন করেছেন। বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক যান মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতাল পরিদর্শনে। সত্যতা পান ৭১-এর প্রচারিত সংবাদের। আপনাদের টেলিভিশন সম্ভবত মানিকগঞ্জ, তারপরে কুষ্টিয়া, খুলনা, তারপরে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, এগুলো সবকিছুর উপরে একটা রিপোর্ট করছিল। ওই রিপোর্টগুলো অ্যাকচুয়ালি আমরা কিন্তু এগুলো আমরা দেখছি। দেখার পর ওখানে মেনলি রিপোর্টিং এর যেটা ছিল যে অনেক ইনভেস্টিগেটিং টুলস যেগুলো এখানে আছে ইউজ হয় না, মেনলি ওইগুলোই আমরা একটু সরজমিনে তদন্ত করার জন্য আসছি। এটার জন্য অবশ্যই চ্যানেল 71-কে ধন্যবাদ। জানান কার্ডিওলজির ক্যাথল্যাব চালু হলেও বেশিরভাগ যন্ত্রপাতি চালু করা সম্ভব নয়। ৬টা আল্ট্রাসোনোগ্রাম মেশিনের মধ্যে 4টা নন ফাংশনিং। এমআরআই মেশিন দুঃখজনক হলেও সত্যি কমপ্লিটলি নন ফাংশনিং। এটা যেদিন থেকে ইনস্টলেশন করা হয়েছে সেদিন বোধহয় একটা ইমেজ নেওয়া হয়েছে, তারপর থেকে এটা চালু নাই। এবং আমি মেশিনে কাজ করি বা না করি, মেশিনটাকে সুস্থ রাখার জন্য এটাকে কিন্তু চালু রাখতে হয়। এখানে দেখি যে এগুলোর কোনো বালাই নেই, সব বন্ধ। তার মানে আমি মেশিনটা হয়তো আর আমি চালু করতে পারবো। প্রকল্পের সময় নিম্নমানের যন্ত্রপাতি কেনা হয়েছে বলেও জানান তিনি। এই মেডিকেল কলেজ হসপিটাল প্রজেক্ট হিসেবে যখন ছিল সেই সময়কার যে ক্রয়, আমি চোখ বন্ধ করে বলতে পারি এটা একটা অন্যায় দুর্নীতিযুক্ত ক্রয় হয়েছে। খুব দ্রুতই এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন এই কর্মকর্তা। হিমেল মাহবুব, ৭১, ঢাকা। বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা ও যমুনা সহ উত্তরাঞ্চলের প্রায় সব নদ নদীর পানি বাড়ছে। বিপদসীমার মাত্র কয়েক সেন্টিমিটার নিচ থেকে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। নিম্নাঞ্চলে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘরবাড়ি ও ক্ষেত খামার। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে এখনো কোনো সতর্কতা দেওয়া হয়নি। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে তিস্তার পানি বাড়ছেই, তবে বিপদসীমার কয়েক সেন্টিমিটার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। এদিকে পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। ইতিমধ্যে লালমনিরহাটের খোলাহাটি, খুনিয়াগাছ, কালমাটি, রাজপুর, তাজপুর সহ কয়েকটি গ্রামের শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বসত ঘরে পানি ঢুকেছে, ডুবে গেছে ফসলি জমি। ধানের অবস্থা তো শেষ, ধান এখনো মানুষ কাটতে আছে পানির তলে। কাল থেকে তিস্তার পানি আমার এখানে প্রচুর বাড়ছে,
ধান বেসন সব আমার ক্ষতি হয়েছে, গরু ছাগল ধরি খুব টেনশনে আছি। আমার ধান খেত আবার বেসন সব শেষ। পানি যে কাল সকাল থেকে বাইবের ধরিয়া আজ আজ ছাড়া আইতে পারছে, আর আজকে সকালে ফের টানছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন এখনো বন্যার কোনো পূর্বাভাস নেই, তবে সতর্ক অবস্থায় রয়েছে পানি উন্নয়ন বোর্ড। 24 থেকে 48 ঘন্টার, অনেক সময় এক সপ্তাহেরও পূর্বাভাস দিয়ে থাকে। ওই রকম কোনো পূর্বাভাস বা অ্যালার্মিং যদি পেয়ে থাকি আমরা জেলা উপজেলা প্রশাসনকে অবহিত করব। কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ প্রতিটি নদ নদীর পানি বেড়েছে। চর ও দ্বীপ চরের কমপক্ষে 5 থেকে 6 লাখ মানুষ বন্যার আতঙ্কে রয়েছে। নীলফামারীর ডালিয়া পয়েন্টেও তিস্তার পানি বাড়তি, তবে পানি বাড়লেও এখনও প্লাবনের কোনো তথ্য নেই। এদিকে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। সদর উপজেলার বাহুকা ও চৌহালি উপজেলায় তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। বন্যায় ক্ষয়ক্ষতি প্রতিরোধে প্রশাসনকে আগাম প্রস্তুতি নিয়ে রাখার আহ্বান জানিয়েছেন নদীপাড়ের বাসিন্দারা। সেই সাথে স্থায়ীভাবে বাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন। পিন্টু হাজং, ৭১। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।